নমস্কার। আজ আমরা কলকাতার বিভিন্ন কালী মন্দির সম্বন্ধে কিছু জানব, খুব সংক্ষিপ্ত আকারে। কারণ কলকাতায় এত অসংখ্য কালী মন্দির ছড়িয়ে রয়েছে, সকলের বিবরণ দেয়া স্বল্প সময়ে সম্ভব নয়। এই পরবর্তী পর্বগুলোতে আমরা বিশেষ বিশেষ কালী মন্দিরগুলো সম্বন্ধে অনেক বিস্তারিত তথ্য জেনে নেব। আজকে প্রথমেই যে কালী মন্দিরটির কথা বলবো, তার আগে একটা কথা বলে নিই। কলকাতা কালীক্ষেত্র কলকাতা। কালীর নাম থেকে কলকাতা নামটা হয়নি, একথা যেমন ঠিক, তেমনি কলকাতাকে কালীক্ষেত্র বললেও কিছু কম বলা হয় না, বেশি বলা হয় না। কলকাতা অবশ্যই কালীক্ষেত্র। সেই মহাতীর্থ কালীঘাট থেকে শুরু করে আর পাড়ার গলির ভেতরে ছড়িয়ে রয়েছে অসংখ্য কালী মন্দির। প্রথমেই আমরা যে কালী মন্দিরটির কথা বলবো সেটি হলো ফিরিঙ্গি কালী। অ্যান্টনি কবিয়াল এদেশে এসেছিলেন। এদেশে এসে এদেশের ভাষা, এদেশের নারী, একজন বিশেষ নারী, তিনি দুশ্চরিত্র ছিলেন না, তার প্রেমে পড়েছিলেন। তিনি কবিগানের প্রেমে পড়েছিলেন। ভোলা ময়রা সাগরেদি করতে চেয়েছিলেন। অ্যান্টনি এদেশের মানুষ হয়ে, সমুদ্র পাড়ের জন্মেও এদেশের মানুষ হয়ে গিয়েছিলেন। অ্যান্টনি কবিয়াল যে কালীবাড়িটিতে যেতেন, ফিরিঙ্গি কালী, বউবাজার স্ট্রিট আর চিত্তরঞ্জন এভিনিউয়ের সংযোগস্থলে প্রাচীন ফিরিঙ্গি কালীর মন্দিরটির প্রতিষ্ঠাকাল নিয়ে বিতর্ক রয়েছে বহুদিন ধরে। তবে কিংবদন্তি জনৈক নমশূদ্র এখানকার মূর্তিটি প্রতিষ্ঠা করেছিলেন। কেউ বলে শ্রীমন্ত পণ্ডিত, আবার কেউ বলে শ্রীমন্ত ডোম নামে এক ব্রাহ্মণ পরে এর দায়িত্ব গ্রহণ করেন এবং ঊনবিংশ শতাব্দীর কবিয়াল অ্যান্টনি এই মন্দিরে নিয়মিত আসতেন বলে সম্ভবত লোকমুখে এই মন্দিরটি অ্যান্টনির কবিয়ালের মন্দির হিসেবে পরিচিত হয়ে যায়। এবং মূর্তিটার বিশেষত্ব কংক্রিটের তৈরি। আরও বিশেষত্ব যে এই মূর্তিটি পঞ্চমুণ্ডির আসনের ওপরে স্থাপিত। ভাবা যায় বউবাজার স্ট্রিটের ওপরে এতটাই জঙ্গল ছিল, আর শুনেছি ওখান দিয়ে গঙ্গার একটা খাঁড়ি বয়ে যেত। সব মিলিয়ে ওই অঞ্চল কালী সাধনার উপযুক্ত অঞ্চল ছিল। আর ওই অঞ্চলে শ্রীমন্ত ডোমের কালী সেখানে পঞ্চমুণ্ডির আসন করে কালী মূর্তি প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে দক্ষিণমুখী সিদ্ধেশ্বরী কালী, এখানে কালীর নাম সিদ্ধেশ্বরী কালী এখানে পূজিতা হন। এই সামনে কালী পুজো, কার্তিকের অমাবস্যার এদিন মহা ধুমধামে সিদ্ধেশ্বরী কালীর পুজো হয়। 2 দয়াময়ী কালী কলেজ স্কোয়ার। রাধানাথ মল্লিক লেনটা আমরা সবাই চিনি তো। এই মন্দির 1771 জগদ্ধাত্রী পুজোর দিনে গুরুপ্রসাদ বন্দ্যোপাধ্যায় কালো পাথরের দক্ষিণাকালী মূর্তি সহ এই দালান রীতির মন্দির। মন্দিরে নানা রীতি আছে জানেন তো, এক শিখর, নবরত্ন, এক রত্ন, পঞ্চরত্ন, দালান রীতি, শিখর রীতি, পীরা দেউল, অসংখ্য ভাগ আছে। আমরা সব ভুলে গেছি। আমরা কেন যে এগুলো নিয়ে চর্চা করি না বা চর্চা করিনি সেটা জানি না আমি। আচ্ছা, দালান রীতির মন্দিরটি প্রতিষ্ঠা করেন শাক্ত মতে পুজো হলেও এখানে কিন্তু পশু বলি হয় না। আর একটা কথা বলে রাখি আপনাদের, শাক্ত মতে পুজো মানেই পশু বলি নয়। পশু বলি ব্যতি রেখেও পুজো করা যায়। কুষ্মাণ্ড বলি দিয়ে পুজো করা যায়, ইক্ষুদণ্ড বলি দিয়ে পুজো করা যায়, এমনকি শুনলে অবাক হবেন মধুভাণ্ড বলি দেওয়া যায়।
সুপুরি বলি দেওয়া যায়, সে কথা আগেই বলেছি। সুতরাং বলি মানে একটা কিছু উৎসর্গ করা, সেটা কিছুর একটা প্রতীক। আসলে তো ছাগ বলি বলতে আমাদের ষড়রিপুর বলি, সেটা দেয়া খুব শক্ত। এরপরে হচ্ছেন সিদ্ধেশ্বরী কালী ঠনঠনিয়া। এই স্থান নাম ঠনঠনিয়া, সুকুমার সেন বলছেন যে এখানে কাঁসার বাসন ইত্যাদি প্রভৃতির দোকান ছিল, তাই ঠন ঠন করে বাজত, সেই জন্য ঠনঠনিয়া। আবার একটা অন্য কিংবদন্তিও আছে, সেখানে বলা হয় যে বহুদূর থেকে এই রাস্তাটা সরাসরি ছিল খোলা মাঠ, তার মধ্যে দিয়ে রাস্তা, আর সেই রাস্তা ধরে চিতে ডাকাতের ওখান থেকে মশাল জেলে লোক এলে দেখা যেত। ডাকাত আসছে এই ভয়ে ওখানে একটা উঁচু ঢিবি ছিল, সেইখানে উঠে লোকে ঠন 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 করে কাঁসর ঘণ্টা বাজিয়ে দিত। সেই থেকে জায়গার নাম হচ্ছে ঠনঠনিয়া। এখন সত্যি সত্যি কোনটা কি জায়গার নাম হয়েছে সে তো আমরা জানি না, সেরকমভাবে ইতিহাস যে কোনো কারণেই হোক সংরক্ষিত নয়। উদয়নারায়ণ ব্রহ্মচারী নামে এক তান্ত্রিক সন্ন্যাসী আনুমানিক 1703 এখানকার জঙ্গলে মাটি দিয়ে তৈরি সিদ্ধেশ্বরী রূপের কালী মূর্তিটির প্রতিষ্ঠা করেন। এখানকার জঙ্গলে, ভাবুন আপনি, দুপুরবেলা কলেজ স্ট্রিট থেকে হেঁটে শ্যামবাজারের দিকে যাচ্ছেন বা ট্রামে চড়ে যাচ্ছেন, ঠনঠনেকে জঙ্গল ভাবতে পারবেন? অসম্ভব, আমি তো মশাই পারবো না, শত কল্পনা করলেও পারবো না। কালী মূর্তিটি প্রতিষ্ঠা করেন শঙ্কর ঘোষ নামে এক ধনী ব্যক্তি। 1806 কালী মূর্তি সংলগ্ন পুষ্পেশ্বর শিবের এই মন্দিরটি আটচালা রীতির এই মন্দিরটি তৈরি করেন এবং বর্তমানে দালান রীতির মন্দিরটি নির্মাণ করে দেন এবং পুরো মন্দিরের ভার গ্রহণ করেন তিনি। টাকা পয়সা দিয়ে একটা মন্দির চালানো তো চারটিখানি কথা না, অবশ্যই প্রণামীর টাকাতে অনেক টাকাই আসে। শ্রীরামকৃষ্ণ এই মন্দিরে কয়েকবার এসেছিলেন, ঠনঠনে কালীবাড়ির মন্দিরে শ্রীরামকৃষ্ণ কয়েকবার এসেছিলেন, কয়েকবার মানে বেশ কয়েকবার এসেছিলেন। শ্রী শ্রীরামকৃষ্ণের কথামৃত সূত্রে জানা যায় কার্তিক অমাবস্যায় আদি কালীর পুজো ছাড়াও এখানে জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী কালী পুজো হতো, মানে হয় এখনো, মাঘ মাসে রটন্তী কালী পুজো হয়, ধুমধামের সঙ্গে হয়। এবং এই ঠনঠনে কালীবাড়িতে আমি যদ্দূর জানি যে ওই শ্রীরামকৃষ্ণদেব রাখাল মহারাজ ওর মানসপুত্র স্বামী ব্রহ্মানন্দ তার জন্য ডাব এবং চিনি মানসিক করেছিলেন, তার সুস্থতা কামনা করে সিদ্ধেশ্বরী কালী। এবং ওই তিনি যখন দুপুরবেলা আসেন এই মন্দিরে, তখন দেখেন যে কালীর সামনে বসে কয়েকজন পুরোহিত ইত্যাদি প্রভৃতিরা তাস খেলছে। তিনি খুব দুঃখ পান যে দেখো, এখানে ভগবান চিন্তা করার জায়গা, এখানে বসে তাস খেলছে। এরপরে চতুর্থ মন্দির যেটা আমরা বলবো, নিস্তারিণী কালী বেথুনর। উত্তর কলকাতার এই রাস্তাটা আমরা সকলেই চিনি। সাবেক শিমুলিয়া অঞ্চলে, যাকে সিমলে বলে, সম্পন্ন গৃহস্থ জনৈক কৃষ্ণচন্দ্র বারাণসী থেকে দক্ষিণেশ্বরের ভবতারিণী কালীর আদলে এই নিস্তারিণী কালীর মূর্তিটা তৈরি করিয়ে আনেন। কিন্তু নানা কারণে তিনি প্রতিষ্ঠা করতে না পেরে মূর্তিটি প্রতিবেশী ঈশ্বরচন্দ্র নানের কাছে হস্তান্তরিত করেন। ঈশ্বরচন্দ্র 25 নম্বর বেথুনরোতে নবরত্ন মন্দির নির্মাণ করেন। নবরত্ন মন্দির মানে 9টি শিখর, 9টি চূড়া মন্দির তৈরি করেন। এই নিস্তারিণী কালীর বিগ্রহ প্রতিষ্ঠা করেন, আর সেটা 1865 রথের দিন প্রতিষ্ঠা করেছিলেন। প্রতি বছর ঘটা করে উৎসব পালন করা হয় ও কালী পুজো করা হয়। ঈশ্বরচন্দ্রের একটা দেবত্ব ট্রাস্ট রেখে গেছেন, সেই ট্রাস্টের উদ্যোগে। এইবার আসি আমাদের পুরনো পাড়া, আমার শ্যামবাজারের সংলগ্ন পাড়ার সিদ্ধেশ্বরী কালী বাগবাজার। জনশ্রুতি বহু বছর আগে কালীবর তপস্বীর নাম কিন্তু এখনো ওই অঞ্চলে শোনা যায়। নামে এক সন্ন্যাসী কুমারটুলি অঞ্চলে হোগলা পাতার ছাউনির নিচে এই সিদ্ধেশ্বরী কালী মূর্তিটি তৈরি করে পুজো আরম্ভ করেন। আচ্ছা, তান্ত্রিকরা কি সকলেই শিল্পী?
অধিকাংশ তান্ত্রিকই কিন্তু মাটি দিয়ে মূর্তি গড়তে জানতেন। পরে কোনো এক সময়ে সম্ভবত কুমোরটুলির মিত্র পরিবার মদনমোহনতলা এলাকায় এখনকার মন্দিরটি নির্মাণ করে দেন। কার্তিক অমাবস্যায় কালী পুজো ছাড়াও বুদ্ধ পূর্ণিমায় ফুলদোল এবং জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী কালী পুজো এখানকার বড় উৎসব। তাহলে আমরা মোটামুটি কলকাতায় আরও অসংখ্য মন্দির বাকি রইল। আমরা আসবো, আমরা মন্দিরগুলো পড়বো, জানবো, এগুলো জানতে হবে। হয়তো কিছুদিন পরে দেখবো এগুলো আর নেই, এগুলো আর থাকবে না। যা মূর্তি ভাঙাভাঙির ব্যাপার চলছে, কেউ তো আটকাচ্ছে না, কেউ কিছু বলছেও না। যাই হোক, তবু আমরা দেখবো এগুলো। আজকে 5টি পঞ্চ কালীবাড়ি, 5 সংখ্যাটি শুভ, কথায় বলে হাতের 5, আর এই 5টি কালীবাড়ির কথা আলোচনা করলাম। আজকে এই অবধি, নমস্কার।